হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আমি তোমাদের যারা তোমরা মাধ্যমিক দেবে, তোমাদের যে রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আসে এখান থেকে, সেই প্রশ্নগুলো সম্পর্কে পুরো এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব আজকে। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার রাশিবিজ্ঞান করালে খুব ভালো হয়, তার জন্য আমি এটা করছি। তো চলো শুরু করা যাক। দেখো, অ্যাকচুয়ালি এখানে যে রাশিবিজ্ঞানের যে জিনিসগুলো আমরা করব, তার মধ্যে যে জিনিসটা নিয়ে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে মধ্যগামিতার মাপক। এই মধ্যগামিতার মাপকটা কী জিনিস তোমরা একটু দেখো। তোমাদের বইতে দেখবে এর সংজ্ঞাটা লেখা আছে। সংজ্ঞাটা হচ্ছে কোনো তথ্যের কোনো বিশেষ সংখ্যা যেগুলো সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে, সেগুলি সাধারণত তথ্যের কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে, তাই সেই বিশেষ সংখ্যাগুলোকে বলা হয় মধ্যগামিতার মাপক। ঠিক আছে? তো এই মধ্যগামিতার মাপক নির্ণয় করার জন্য আমাদের কাছে কিছু কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো হলো, প্রথম পদ্ধতি হচ্ছে গড়, সেকেন্ড পদ্ধতি হচ্ছে মধ্যমা, থার্ড পদ্ধতি হচ্ছে ওজাইভ, আর ফোর্থ পদ্ধতি হচ্ছে সংখ্যাগুরুমান। এই চারটে পদ্ধতি রয়েছে টোটাল। এই চারটে পদ্ধতির মধ্যে ওজাইভটা হচ্ছে আমাদেরকে গ্রাফ পেপারে আঁকতে হয়, আর গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান প্রত্যেকটা আমাদেরকে বের করতে হয়। আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে করাবো। প্রথমেই তোমরা জানো, এখানে যদি এক্স চলের এনটি মান দেওয়া থাকে, ধরো এক্স চলের এনখানা মান দেওয়া আছে, যেমন x1, x2, x3 এরকম করে করে xn পর্যন্ত যদি মান দেওয়া থাকে, তাহলে তার যৌগিক গড় যেটা হবে, যৌগিক গড় x বার সমান সমান হবে এই যে x1, x2, x3 এরকম করে xn পর্যন্ত আমি যোগ করব, আর নিচে হচ্ছে n দিয়ে ভাগ করব। তার মানে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে আমি ভাগ করব। এটাকে সংক্ষেপে তোমরা এইভাবে লিখতে পারো যে এক্স বার ইজ ইকাল টু 1/n। এই চিহ্নটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, যার অর্থ হচ্ছে সমষ্টি। আমরা বলে থাকি যে সামেশন। ঠিক আছে? তাহলে আই ইজ ইকাল টু 1, 2 হচ্ছে n, এক্স টু দি পাওয়ার আই। এটার মানেটা কি? সামেশন মানে যোগ করব কত পর্যন্ত, আইয়ের মানটা 1 থেকে n পর্যন্ত, তার মানে x1, x2, x3, xn পর্যন্ত, এরকম করে আমরা এই xi এর মানটাকে যোগ করতে থাকবো। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, যেটা আমাদের প্রত্যেকটা জায়গায় লাগবে, যে যৌগিক গড় নির্ণয় করার নিয়মটা কি। ঠিক আছে? এবারে এখানে এই সূত্রটার বেসে একটা ছোট প্রশ্ন এখানে দিতে পারে। ধরো এরকম একটা প্রশ্ন দিল যে সামেশন i ইজ ইকাল টু 1 to 10, আর নিচে দিল 10 ইন্টু হচ্ছে i, এর মানটা কত হবে সেটা তোমাকে বের করতে দিল। তখন তুমি এটার মানটা কিভাবে বের করবে? দেখো, এখানে i বলছে 1 থেকে 10 পর্যন্ত হবে, তার মানে তুমি কি করবে, 10 গুণ 1, সামেশান বলা হয়েছে তাই যোগ 10 গুণ 2 যোগ 10 গুণ 3, এইভাবে করে চলতে থাকবে তোমার কত পর্যন্ত, 10 গুণ 10 পর্যন্ত। কেন? কারণ এখানে যে আয়ের মানটা দেওয়া আছে, সেই আয়ের মানটা কত দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে এই যে পুরো রাশিটা, এখান থেকে যদি তুমি 10কে কমন নিয়ে নাও, তাহলে কী হবে, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 প্লাস হচ্ছে 10 এটা। তাহলে এই পুরোটাকে যদি তুমি যোগ করো, তাহলে 10 গুণ হবে 55, তাহলে সমান সমান হচ্ছে 550। বোঝা গেল? এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে, এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেখালাম এক্সাম্পলের হিসেবে, এই প্রশ্নগুলো কিন্তু দেখবে টেস্ট পেপারে যে 2 নম্বরের যে প্রশ্নগুলো হয়, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থাকে। বোঝা গেল? এইবারে আবার আরেকটা কনসেপ্ট আমাদের এখানে আছে, সেটা হচ্ছে যে এক্স চলের তো এনখানা মান আমাদেরকে দিল, যে এক্স চলের এনখানা মান। ঠিক আছে? কীরকম, x1, x2, x3 এরকম করতে করতে xn পর্যন্ত এটা দিল, আর বলে দিল যে এই যে মানগুলো, এই মানগুলির একটা পরিসংখ্যা আছে,
এই মানগুলির পরিসংখ্যা আছে সেটা হচ্ছে কি F1 F2 F3 এরকম করে Fn পর্যন্ত। তাহলে এই পরিসংখ্যা এবং এই চলের হিসেবে আমরা এখান থেকে কিভাবে গড় নির্ণয় করতে পারি, x বার সমান সমান হচ্ছে x1 F1 প্লাস x2 F2 এরকম করতে করতে প্লাস দিয়ে xn Fn বাই হচ্ছে নিচে হচ্ছে আমাদের F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট ডট করে Fn পর্যন্ত। এই যে পরিসংখ্যা ব্যাপারটা কি দেখো, ধরো তোমাদের ক্লাসে বলা হলো যে 90 সেমি এই উচ্চতা রয়েছে কতজন ছাত্রের, 3 জন ছাত্রের, ঠিক আছে। বা এরকম বলা হলো যে তোমাদের দশম শ্রেণীতে ভালো ছাত্র আছে কতজন, তোমাদের দশম শ্রেণীতে ভালো ছাত্র আছে হচ্ছে ধরো 20 জন, সব থেকে ভালো ছাত্র আছে। তাহলে এই যে ভালো ছাত্র কতজন, 20 জন, সেই 20টা হচ্ছে আমাদের কাছে পরিসংখ্যা। বোঝা গেছে? এইবারে প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো গড় নির্ণয়ের পদ্ধতিগুলো। তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের কাছে টোটাল 3খানা পদ্ধতি রয়েছে। দেখো, গড় নির্ণয়ের জন্য আমাদের কাছে টোটাল 3খানা পদ্ধতি আছে গড় নির্ণয়ের। প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি বা ইংলিশে বলা হয় ডাইরেক্ট মেথড। 2 নম্বরে আছে কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি যেটাকে বলা হয় অ্যাসিউমড মিন। আর 3 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে ক্রম বিচ্যুতি পদ্ধতি, এটা ইংলিশে বলা হয় কি স্টেপ ডিভিয়েশন মেথড। এই 3টে পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে পারি। এইবারে এই যে 3টে পদ্ধতি, এই 3টে পদ্ধতি থেকে কীরকম প্রশ্ন আসে, এই 3টে পদ্ধতির মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে নন গ্রুপ ডেটা দেওয়া থাকে, আর 2 নম্বর হচ্ছে গ্রুপ ডেটা দেওয়া থাকে। যেহেতু তোমাদের পরীক্ষা এসে গেছে তার জন্য আমি তোমাদেরকে কিন্তু নন গ্রুপ ডেটাটা দেখাচ্ছি না, কারণ নন গ্রুপ ডেটাতে কি হয়, নন গ্রুপ ডেটা একদম সহজ। আর নন গ্রুপ ডেটা আমাদের টেস্ট পেপারে তোমরা যদি দেখো, টেস্ট পেপারে নন গ্রুপ ডেটা কিন্তু খুবই কম আছে, তাই গ্রুপ ডেটা সবথেকে বেশি পরীক্ষায় আসে, তাই আমি সেটাই দেখাচ্ছি। তবুও এই যে প্রত্যক্ষ পদ্ধতির একটা মেন যেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে নন গ্রুপ ডেটা। তাহলে প্রশ্নটা আমি প্রথমে লিখে নিই। দেখো এখানে প্রশ্নটা কি বলা হয়েছে, বলছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে সদস্য সংখ্যা এবং পরিবারের সংখ্যা দেওয়া আছে। 2 জন সদস্য আছে এরকম পরিবার কটা আছে, 6টা। 3 জন সদস্য আছে এরকম পরিবার 8টা। 4 জন সদস্য আছে এরকম পরিবার 14টা। 5 জন সদস্য আছে এরকম পরিবার 15টা। 6 জন আছে 4টে, আর 7টা সদস্য আছে কটা পরিবারের, 3টে পরিবারের। আমাদেরকে বের করতে হবে কি গড় সদস্য সংখ্যা কত, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমি তোমাদেরকে প্রত্যক্ষ পদ্ধতি দেখাচ্ছি। প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে করতে হয় দেখো, প্রথমেই তোমার যেটা যেটা দেওয়া আছে সেগুলোকে লিখে নিতে হবে এবং একটা ছক তৈরি করতে হবে। তাহলে ছকটা আমি তৈরি করে নিই। দেখো এখানে যে ছকটা আমাদেরকে করতে হবে সেটা আমরা করে নিয়েছি। এক হচ্ছে সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা, আর শেষেরটা হচ্ছে xi ইন্টু এফআই। এই xi ইন্টু এফআই কি, সদস্য সংখ্যা মানে হচ্ছে আমাদের কাছে xi, কারণ কি এতগুলো চল, এই যে সদস্য এটা। আর পরিবার সংখ্যাটা হচ্ছে আমাদের কাছে এফআই, কারণ এতগুলো পরিবার আছে। এবারে এই প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের এই যে গড় নির্ণয় করাটা কিন্তু খুবই সহজ। তাই পরীক্ষার খাতায় মানে পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে সেখানে যদি কোনো গড় পদ্ধতি উল্লেখ করা না থাকে, তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টাকে নির্ণয় করার, কারণ এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। তাহলে কি করা যায় দেখো, xi ইন্টু এফআই, তার মানে এই দুজনকে গুণ করব, করে আমি এখানটায় লিখব। তাহলে প্রথমে রয়েছে কি 6 দুগুণে 12, 3 8 হচ্ছে 24, 4 14 56, 5 15 75, 4 6 24, 3 7 হচ্ছে 21, লিখে নিলাম। এইবারে এই যেটা আমাদের আসলো, এই যে xi ইন্টু এফআই আর এই যে এফআই, এদের আমাদেরকে সামেশান করতে হবে। তার মানে সামেশান অফ এফআই করতে হবে কত হচ্ছে, আর এখানে সামেশান অফ xi ইন্টু এফআই করতে হবে আমাদেরকে
কত হচ্ছে। তাহলে সামেশান অফ এফআই এক্সআই যদি আমি করি, এগুলোকে যদি যোগ করি তাহলে হবে 212, আর এইটাকে যদি যোগ করি তাহলে হবে 50। এটা 50 হলো মানে আমাদের প্রশ্নটা কিন্তু, আমি যে অ্যান্সারটা করছি সেটা কিন্তু আমাদের ঠিক আছে। কেন? কারণ আমাদের প্রশ্নে দেখো উল্লেখ করা ছিল যে গ্রামের 50টি পরিবার। এইবারে আমি যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা নির্ণয় করছি, তাহলে গড়টা আমাদের কি হবে, তাহলে অতএব আমি এখানে সাইডে করে দিচ্ছি, এটা কিন্তু তোমরা পরে নিচেই করবে। তাহলে অতএব গড় সমান সমান হচ্ছে সামেশান অফ এক্সআই এফআই বাই হচ্ছে সামেশান অফ এফআই। তাহলে এটার মান কত পেয়েছি আমরা, 212 বাই হচ্ছে 50। যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে 4.24। এটা হচ্ছে কি আমাদের গড় সদস্য সংখ্যা। বোঝা গেল? এই সূত্রটা মনে রাখবে, প্রত্যক্ষ পদ্ধতিতে হচ্ছে এই সূত্রটা আমরা কাজে লাগাই, সামেশান এক্সআই এফআই বাই হচ্ছে সামেশান অফ এফআই। ঠিক আছে। নেক্সট আমি প্রত্যক্ষ পদ্ধতিতে যে গ্রুপ ডেটা দিয়ে কিভাবে প্রশ্ন আসে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমি আগে প্রশ্নটা লিখে নিই। দেখো এখানে আমাদেরকে একটা ছক দিয়েছে, সেটা হচ্ছে শ্রেণীর সীমানা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এবং তার নিচে কি দিয়েছে, পরিসংখ্যা দিয়েছে। পরিসংখ্যা কি দিয়েছে, 4, 6, 10, 6, 4 এগুলো দিয়েছে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, প্রত্যক্ষ পদ্ধতি কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু গড়টা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, ছকটা আমি লিখে নিয়েছি দেখো, শ্রেণী সীমানা আমাদের যেটা আছে সেগুলো আমরা লিখব পরপর। এখানে একটা এক্সট্রা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে শ্রেণী মধ্য। কেন? কারণ আগে যখন আমি নন গ্রুপ ডেটা করলাম সেখানে দেখেছিলে যে এক্সআই কিন্তু গোটা গোটা ছিল আর এফআইটা ছিল আমি দুজনকে গুণ করেছিলাম, কিন্তু এখানে যেহেতু গ্রুপ আকারে দেওয়া রয়েছে তাহলে আমি সেই গ্রুপ আকার থেকে তার একটা শ্রেণী মধ্য বের করে নেব, যেটাকে আমি ধরবো হচ্ছে এক্সআই। তাহলে যদি আমি বের করি তাহলে কিভাবে করব, আগে এই যে সীমানাটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, আর 40 থেকে 50। আমি কি করলাম, এই যে তথ্যটা দেওয়া ছিল সেই তথ্যটা কিন্তু কি করেছি, আমি লিখে নিয়েছি। এইবারে দেখো যে পরিসংখ্যা আছে সেগুলোকে আমি লিখে নিই। তাহলে 4, 6, 10, 6, 4। এইবারে শ্রেণী মধ্য বের করব। তাহলে শ্রেণী মধ্য কীভাবে বের করতে হয়, এই যে নিম্নসীমা এবং উচ্চসীমা এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 10 আর 0কে যদি যোগ করো তাহলে 10 হচ্ছে, আর 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তাহলে প্রথম যে সীমানাটা আমাদের ছিল, যে শ্রেণীটা, তার মধ্যে কত বেরোলো, 5 বেরোলো। এইবারে এই 5 যদি তুমি একবার বের করে নিতে পারো তুমি তারপরে এগুলো এমনি পেয়ে যাবে। কিভাবে? এখানে দেখো ডিফারেন্স কত এদের মধ্যে, দৈর্ঘ্য কত, এইটা থেকে যদি এটাকে বিয়োগ করো দেখো 10 আসবে, এটা থেকে এটা বিয়োগ করলেও 10 আসবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 10 ঘর করে দূরত্ব আছে, তাহলে তুমি এর সাথে পরপর করে 10 যোগ করে যাও। তাহলে কত হবে, 15, তারপরে 25, তারপরে 35, তারপরে হচ্ছে 45। এটা হয়ে গেল তাহলে আমাদের কাছে এক্সআই এফআই তো আমরা জানি। এইবারে কি করব, আমরা জাস্ট গুণ করব। তাহলে এটার সাথে এটাকে গুণ করে এখানে লিখব। তাহলে গুণ করলে কত হবে, 4 5 20, 6 15 90, 25 আর 10 গুণ করলে হচ্ছে 250, 35 আর 6 গুণ করলে হচ্ছে 210, আর 45 আর 4 গুণ করলে হচ্ছে 180। তাহলে আমরা প্রত্যেকটা করে নিলাম। এইবারে ঠিক আগে কি বলেছি যে এগুলোর সবকটা সামেশান আমাকে বের করতে হবে, মানে যোগফল। তাহলে সামেশান অফ এক্সআই এফআই, আর এটা কি করব, সামেশান অফ এফআই। তাহলে যদি যোগ করি তাহলে এটা যোগ করলে হবে 30, আর এটা যোগ করলে আমাদের কাছে হবে কত, 750। এবারে সূত্রটা আমি বলেছি যে সূত্রটাকে মনে রাখতে হবে। তাহলে অতএব গড় এক্স বার সমান সমান, এটাকে বলা হয় কিন্তু এক্স বার, সমান সমান হচ্ছে সামেশান অফ এক্সআই এফআই বাই হচ্ছে সামেশান অফ এফআই। তাহলে সমান সমান কত হচ্ছে, 750 বাই 30, 0 0 কেটে গেল, 3 দিয়ে যদি 25কে কাটো, 75কে কাটো, তাহলে হচ্ছে 25। তাহলে সমান সমান কত বেরোলো, 25 বেরোলো কিন্তু আমাদের গড়।
বোঝা গেল? এটা গেল যদি প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদেরকে সমাধান করতে বলে, যদি উল্লেখ করে দেয়, তখন কিন্তু আমরা এইভাবে করে এইগুলোর সমাধান করব। বোঝা গেছে? এইবারে আমি দেখাবো যে কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করব। তাহলে কল্পিত গড় পদ্ধতি, তাহলে কল্পিত গড় পদ্ধতি বোঝানোর জন্যই প্রথমে আমি একটা প্রশ্ন লিখে নিই, তারপরে আমি কল্পিত গড় পদ্ধতিটা বোঝাই। দেখো এখানে আমি প্রশ্নটা লিখে নিয়েছি। কি বলা হচ্ছে যে আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লেখা হয়েছে। তাহলে বয়স দেওয়া আছে, 15 বছরের কতজন বন্ধু আছে আমার? 4 জন। 16 বছরের কতজন আছে? 7 জন। 17 বছরের 10 জন। 18 বছরের 10 জন। 19 বছরের আছে 5 জন। 20 বছরের আছে 4 জন। তাহলে এই যে উপরে যে বয়স দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কাছে এক্সআই, আর বন্ধুর সংখ্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কাছে এফআই। তাহলে আমি সেটা লিখে নিয়েছি। এখানে এই কল্পিত গড় পদ্ধতিতে যখন আমি সমাধান করব, তখন এখানে আমাদের আর একটা এক্সট্রা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ডিআই। এই ডিআই মানে হচ্ছে এক্সআই মাইনাস হচ্ছে এ। তার মানে এক্সআই থেকে এ বলে এমন একটা জিনিস আছে যেটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেগুলো জানি আমাদের এই বন্ধুর বয়স মানে এক্সআই আর এফআই, সেগুলোকে আমরা লিখে নিই। তাহলে 15 বছর বয়সের 4 জন বন্ধু, 16 বছর বয়সের 7 জন, 17 বছর বয়সের 10 জন, 18 বছর বয়সের 10 জন, 19 বছর বয়সের 5 জন, আর 20 বছর বয়সের আছে কতজন? 4 জন। এটা আমি লিখে নিলাম। এইবারে এই যে এটা আমি কিভাবে ধরবো? দেখো, এটা আমি ধরবো আমার এই যে এক্সআইটা দেওয়া থাকবে ঠিক তার মিডিলের দিকে আমি চলে যাব। তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5 6টা। তাহলে 6টার মিডিল মানে হচ্ছে এই দুটো। ঠিক আছে? তাহলে এই দুটো কী কী আছে? 17 আর 18। তার মধ্যে যেটা বড়, তার মানে আমাদের 18 হচ্ছে বড়। তাহলে আমি এই 18কে ধরে নেব যে 18 হচ্ছে আমাদের কাছে এ। তাহলে আমরা এই যে এ যেটা ধরলাম সেটা আমরা নিচের লাইনে লিখব যে ধরি এ ইজিক্যাল টু হচ্ছে 18, সেটা কিন্তু আমাদের লিখতে হবে। এবারে তাহলে ডিআই সমান কি? এক্সআই মাইনাস হচ্ছে এ, এর মানটা কত আমি ধরলাম? 18। তাহলে আমি কি করব? এই যে এক্সআই রয়েছে এই এক্সআই থেকে 18কে বিয়োগ করে করে আমি লিখতে থাকবো। তাহলে 15 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে -3, 16 থেকে 18 বিয়োগ করলে -2, 17 থেকে বিয়োগ করলে -1, 18 থেকে 18 বিয়োগ করলে 0, 19 থেকে 18কে বিয়োগ করলে 1, 20 থেকে 18কে বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে এগুলো হলো। এইবারে আমাদেরকে কি করতে হবে? ডিআই ইন্টু এফআই বের করতে হবে। তার মানে এই দুজনের গুণফল। তাহলে -3 4 12, -7 2 14, -10 1 10, তারপরে 10 0 0, 5 1 5, আর 4 2 হচ্ছে 8। এটা কি হলো? আমরা এগুলোকে গুণ করে পেলাম। তোমরা একটা জিনিস করবে এখানে, সেটা হচ্ছে এই প্রত্যেকের মাঝখানে কিন্তু এরকম করে দাগ দিয়ে এগুলোকে সেপারেট করে দেবে, তাহলে তোমাদের বুঝতেও কিন্তু সুবিধা হবে, যেটা আমি কিন্তু করছি না। তাহলে এবারে আমাদের নিয়ম কি? আগের যে প্রত্যক্ষ পদ্ধতির নিয়ম ছিল সেম নিয়ম। কি করব? আমাদের এই যে এফআই আছে এই এফআই এর সামেশান বের করব। তাহলে সামেশান অফ এফআই বের করব, আর এই যে ডিআই এফআই পেয়েছি এর আমরা সামেশান বের করব। তাহলে ডিআই ইন্টু এফআই আমরা বের করব। তাহলে এগুলোকে যোগ করি যদি, তাহলে আমার কত হবে? 40 হবে। কেন? আমার বলা হয়েছে কত প্রশ্নে? যে 40 জন বন্ধুকে নিয়ে আমি কাজটা করেছি। তাহলে ডিআই আর এফআইকে যদি আমি যোগ করি তাহলে হবে -23 হবে। যোগ করে দেখবে। ঠিক আছে? তাহলে এই যে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্রটা জাস্ট একটু আলাদা। কি সূত্র? দেখো সেটা আমি করছি। দেখো, কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে গড় এক্স বার সমান সমান আমাদেরকে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমি যে এই যে ছকে যেটা আমি এ ধরেছিলাম না 18, সেই এটাকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে এখানে কি হবে? এ প্লাস হচ্ছে সামেশন ডিআই এফআই বাই হচ্ছে সামেশন অফ এফআই। এটা হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র। তাহলে সমান সমান এর মানটা কত? এর মান হচ্ছে আমাদের কাছে 18 প্লাস, তারপরে মাইনাস ডিআইএফআই এর মান হচ্ছে -23, আর এফআই এর মান হচ্ছে 40। তাহলে যদি সমাধান করি তাহলে সমান সমান 18 প্লাস, এটা আর প্লাস থাকবে না, দেখো প্লাসে মাইনাসে -23 বাই হচ্ছে 40। তাহলে
23কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 0.575 এরকম কিছু একটা আসবে। তাহলে 18 মাইনাস আমি ওটাকে আসন্ন মানে লিখলে তাহলে হবে 0.56 প্রায়। তাহলে 18 থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে হচ্ছে 17.44 প্রায়। তাহলে আমাদের কল্পিত পদ্ধতিতে ওই যে 40 জন বন্ধুর যে বয়স দেওয়া ছিল সেই 40 জন বন্ধুর যে গড় বয়স বেরোলো সেটা কত বেরোলো? 17.44 প্রায়। বোঝা গেল? এটা গেল নন গ্রুপ ডেটা দেওয়া থাকলে সেখানে আমরা কিভাবে কল্পিত গড় বের করতে পারি সেইটা গেল। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে যদি গ্রুপ ডেটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে কল্পিত গড়ের মাধ্যমে আমরা কিভাবে গড় নির্ণয় করব। তো প্রথমে আমি প্রশ্নটা লিখে নিই। দেখো আমি প্রশ্নটা লিখে নিয়েছি। প্রশ্নটা কি আছে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, সেটা হচ্ছে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। শ্রেণী সীমানা কত আছে? 25 থেকে 35 4, 35 থেকে 45 10, 45 থেকে 55 8, 55 থেকে 65 12, 65 থেকে 75 হচ্ছে 6। তাহলে এখানে আমাদেরকে যেরকমভাবে নির্ণয় করেছি আগেরবারে সেমভাবেই করব, শুধু এখানে আরেকটা জিনিস যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হচ্ছে শ্রেণী মধ্য। কেন? যেহেতু এটা আমাদের কাছে গ্রুপ ডাটা দেওয়া আছে তার জন্য আমাদেরকে সেখানে একটা শ্রেণী মধ্য বের করে নিতে হবে। তাহলে যদি আগে এগুলোকে লিখে নিই যেগুলো আমাদের দেওয়া আছে, তাহলে 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65 আর 65 থেকে 75 এটা দেওয়া আছে। আর পরিসংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি 4, 10, 8, 12 আর হচ্ছে 6 লিখে নিলাম। এইবারে দেখো আমাদেরকে যেগুলো বের করতে হবে সেগুলো আমরা বের করি। তাহলে শ্রেণী মধ্য বের করব। তাহলে শ্রেণী মধ্য বের করতে গেলে আমাদেরকে কিভাবে বের করতে হবে? যে এই দুজনকে যোগ করে, এই যে 25 আর 35 এই দুজনকে যোগ করে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এদেরকে যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের কাছে 60, সেই 60কে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 30 এটা। এইবারে এদের প্রত্যেকের মাঝখানে দূরত্ব কত? এদের মাঝখানে দূরত্ব হচ্ছে 10 করে। দেখো 35 থেকে 25 10, তাহলে আমি 10 করে বাড়িয়ে লিখবো। তাহলে 30, 40, 50, 60 তারপরে হচ্ছে 70 এটা লিখলাম। এইবারে ডিআই বের করতে গেলে আমাদেরকে কি ধরতে হয়? এ ধরতে হয়। সেই এটা আমরা কোথা থেকে ধরি? এটাকে ধরি হচ্ছে যে এক্সআই দেওয়া রয়েছে সেই এক্সআইয়ের মধ্যে থেকে। তাহলে এখানে আগে গুনে দেখি কটা আছে, 1 2 3 4 5টা। তাহলে 5টা আছে মানে মিডিল হচ্ছে এটা। তাহলে এই 50 হচ্ছে আমাদের কাছে এ। তাহলে ডিআই মানটা আমি কী পাবো? এক্সআই মাইনাস হচ্ছে 50। তাহলে এবারে এই এক্সআই থেকে প্রত্যেকবারে 50কে বিয়োগ করব আর এখানে লিখব। তাহলে 30 থেকে যদি 50কে বিয়োগ করি তাহলে -20, 40 থেকে 50কে বিয়োগ করলে -10, 50 থেকে 50 বিয়োগ করলে 0, 60 থেকে 50কে বিয়োগ করলে 10, 70 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 20। এইবারে এই ডিআই আর এফআইকে আমাকে গুণ করতে হবে। নিয়ম যা, আমি নিয়ম অনুযায়ী করতে থাকবো। তাহলে এটা আর এটাকে যদি গুণ করি তাহলে -4 দুগুণে 8 80, -10 10 100, এটা হচ্ছে 0, 12 আর 10 হচ্ছে 120 আর 6 দুগুণে 12 তাহলে 120 এটা। তাহলে এবারে আমাদের কাজ কী হবে? এই যে এফআই, এই এফআই এর সামেশান করতে হবে, আর এই যে ডিআইএফআই আছে তার সামেশানটা আমাদেরকে করতে হবে। তাহলে ডিআইএফআই আর এফআই এর সামেশান যদি করি তাহলে আমাদের কাছে কত হবে? দেখো 120 আর তার থেকে যদি 100 আর 80 এই দুজনকে বাদ দিই তাহলে আমাদের কাছে থাকছে 60, আর এইটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে 40 এটা। তাহলে এবারে আমাদের গড় নির্ণয়ের পদ্ধতিটা কী ছিল? অতএব গড় এক্স বার সমান সমান হচ্ছে কি বলেছি? যে এটাকে আমি ধরেছি সেই এটাকে আমাকে কি করতে হবে? এখান থেকে যোগ করে দিতে হবে। তাহলে এ প্লাস সামেশান অফ ডিআইএফআই বাই হচ্ছে সামেশান অফ এফআই এটা। তাহলে সমান সমান এর মানটা কত ধরেছি আমি? 50 যোগ ডিআইএফআই এর মান 60 বাই হচ্ছে 40 এটা। তাহলে 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে সমান সমান হচ্ছে 50 প্লাস হচ্ছে 3/2। এবার এটাকে তুমি কি করতে পারো? লসাগু করে করতে পারো, আর নয়তো এইটা ভাগ করে করতে পারো। তাহলে 50 প্লাস হচ্ছে 1.5, তাহলে 50-এর সাথে যদি আমি 1.5কে যোগ করি তাহলে আমাদের কাছে কত হবে?
পয়েন্ট হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে এই যে ছকটা দেওয়া ছিল যে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা, সেখান থেকে কল্পিত গড় পদ্ধতিতে গড়টা কত পেলাম? গড়টা পেলাম হচ্ছে 51.5। বোঝা গেছে? এইভাবে যদি গ্রুপ ডেটা বা নন গ্রুপ ডেটা দেওয়া থাকে তাহলে কল্পিত গড় পদ্ধতি ব্যবহার করে তুমি এইভাবে কিন্তু গড়গুলোকে নির্ণয় করতে পারবে। বোঝা গেল? তবে পরীক্ষাতে সবথেকে কিন্তু এই গ্রুপ ডেটা বেশি আসে, তাই এই গ্রুপ ডেটার এই কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখবে, আর সূত্রটা অবশ্যই মাথায় রাখবে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে যদি ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করতে বলা হয় তাহলে কিভাবে করব। আমি আগেও বলতেছি, আবার বলি, যদি তোমাদের প্রশ্নে কোনো রকম উল্লেখ করে না দেওয়া থাকে যে কোন পদ্ধতিতে করতে হবে, তাহলে যে পদ্ধতিটা তোমার কাছে সহজ মনে হবে, সেটা প্রত্যক্ষ হতে পারে, কল্পিত হতে পারে, তোমরা সেই পদ্ধতিতে করবে। কিন্তু প্রশ্নে যদি উল্লেখ করে দেয় যে ওই পদ্ধতিতেই করতে, তবে কিন্তু যে পদ্ধতি উল্লেখ করা থাকবে সেই পদ্ধতিতেই তোমাকে করতে হবে। বোঝা গেছে? এবারে আমরা দেখব ক্রম বিচ্যুতিতে কিভাবে করব। তো চলো প্রথমে আমি প্রশ্নটা লিখে নিই, তারপরে আমি তোমাদেরকে করাচ্ছি। দেখো এখানে আমি প্রশ্নটা লিখে নিয়েছি। কি দেওয়া আছে? শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দেওয়া আছে। 0 থেকে 14 দেওয়া আছে 7, 14 থেকে 28 হচ্ছে 21, 28 থেকে 42 35, 42 থেকে 56 11 এবং 56 থেকে 70 দেওয়া আছে হচ্ছে 16। তাহলে আমাদেরকে এখানে কিভাবে নির্ণয় করতে হবে? দেখো এখানে ঠিক আগে যেরকমভাবে আমরা নির্ণয় করে এসেছি সেমভাবেই করব। প্রথমে শ্রেণী সীমানা, তারপরে শ্রেণী মধ্য নির্ণয় করব, তারপরে পরিসংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা লিখব। ডিআই নির্ণয় করাটা আমরা আগের কল্পিত গড় পদ্ধতিতে শিখেছি। এখানে যে এক্সট্রা পদ্ধতি যেটা আমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে ইউআই, এবং লাস্টে কী হবে? এফআই আর ইউআই এর গুণফল। ঠিক আছে? তাহলে প্রথমে যে সীমানাটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, আর 56 থেকে হচ্ছে 70। এটা আমরা লিখে নিলাম। এবারে এই যে শ্রেণী মধ্য কীভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি। তাহলে শ্রেণী মধ্য আমি লিখে নিচ্ছি 7, 21, 35, 49 হচ্ছে 63। এটা লিখে নিলাম। এবারে আমাদেরকে এফআই যেটা দিয়েছে সেটা আমরা লিখে নিই। কী কী আছে? 7, 21, 35, 11 আর হচ্ছে 16। এটা আমরা কি করলাম? যে পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিয়েছি। এবারে আমাদেরকে কী বের করতে হবে? ডিআই এর মান বের করতে হবে। ডিআই এর মান বের করতে গেলে কি করতে হয়? এক্সআই থেকে এ বিয়োগ করতে হয়। আর এটাকে আমরা কোথা থেকে ধরি? এটাকে ধরে নিই এই এক্সআই এর মধ্যে থেকে। তাহলে এক্সআই এর মধ্যে থেকে যদি এ ধরি তাহলে আমাদের এ কোনটা হচ্ছে? এই 35 হচ্ছে এ। কেন? ওটাই হচ্ছে মিডিল। তাহলে আমাদের ডিআই হবে কি? এক্সআই মাইনাস 35। তাহলে প্রত্যেক মুহূর্তে আমি কি করব? এই 7 থেকে একে বিয়োগ করব, 21 থেকে বিয়োগ করব, আর এখানে লিখব। তাহলে যদি বিয়োগ করি তাহলে কী কী হবে? দেখো -28, 21 থেকে 35কে বিয়োগ করলে -14, তারপরে 35 থেকে 35 বিয়োগ করলে 0, 49 থেকে 35কে বিয়োগ করলে 14, আর 63 থেকে 35 বিয়োগ করলে হচ্ছে 28। এটা এইবারে আমাদেরকে ইউআই বের করতে হবে। এই ইউআইটা কিভাবে বের করতে হয়? দেখো এক্সআই মাইনাস এ, এক্সআই মাইনাস এ মানে হচ্ছে আমাদের কাছে ডিআই, তাহলে ডিআই। আর এই যে এইচ, এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কীভাবে বের করব? এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমাকে বিয়োগ করব। তাহলে 14 থেকে একে বাদ দিলে 14 হবে। তাহলে আমাদের কাছে এইচআই হচ্ছে 14। এবার প্রতি মুহূর্তে আমরা এই 14 দিয়ে এই ডিআইকে ভাগ করব। তাহলে -2, -1, 0, 1 এবং হচ্ছে 2। এটা এবারে আমাদের কাজ হচ্ছে কি? এফআই ইন্টু ইউআই। তাহলে এফআইকে আর ইউআইকে গুণ করব। তাহলে -7 দুগুণে 14, -21, 35 0 0, 11 1 খেয়ে 11, আর 16 দুগুণে হচ্ছে 32। এটা তাহলে এইবারে সেই আবার আগের নিয়ম, সেটা কি? যে এই যে পরিসংখ্যা যেটা আছে তার সামেশান করতে হবে, আর এই যে যেটা আমি লাস্টে বের করলাম এফআই ইউআই সেটাকে আমরা বের করব। তাহলে সমান সমান কী হচ্ছে? যদি এই পরিসংখ্যাগুলোকে যোগ করি তাহলে হচ্ছে আমাদের কাছে 90, আর যদি এগুলোকে যোগ করি তাহলে হচ্ছে 8। এটা হলো। এইবারে আমরা কি করব? সূত্র লিখব। তাহলে ক্রম বিচ্যুতিতে যে সূত্রটা রয়েছে সেটা একটু পাল্টে যাবে। তাহলে অতএব গড় সমান সমান এক্স বার সমান সমান হচ্ছে এ ছিল, এ লিখব, প্লাস দেব সামেশান অফ
ইউআই এফআই লিখব, বাই হচ্ছে সামেশন অফ এফআই লিখব। কিন্তু এখানে ওই যে এইচ যেটা আমি ব্যবহার করেছিলাম, এইচ শ্রেণী দৈর্ঘ্য, সেই শ্রেণী দৈর্ঘ্যটাকে কী করতে হবে, এর সাথে আমাকে গুণ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রম বিচ্যুতিতে গড় নির্ণয় করার সূত্র। তাহলে প্রত্যক্ষতে আমাদের কি ছিল, শুধু সামেশান এফআই এক্সআই বাই এফআই ছিল। কল্পিততে আমরা কি দেখলাম, তার সাথে একটা এ যোগ হয়েছে এবং ডিআই এর মান আমাদেরকে বের করতে হয়েছে। আর ক্রম বিচ্যুতিতে আমরা কি দেখলাম, যে ইউআই এর মান বের করতে হয়েছে এবং লাস্টে আমাদেরকে এফআই ইন্টু ইউআই করতে হয়েছে। আর সূত্রটা হচ্ছে এইচটা আমাদের তার সাথে গুণ হবে। তাহলে এর মান হচ্ছে 35 প্লাস সামেশান ইউআই এফআই এর মান হচ্ছে 8 বাই হচ্ছে 90 ইন্টু এইচের মান হচ্ছে আমাদের কাছে 14। যদি আমি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 45। তাহলে সমান সমান 35 প্লাস 7 8 56 বাই হচ্ছে 45 এটা। তাহলে 45 দিয়ে যদি 56কে ভাগ করি তাহলে হবে 1.244 এরকম একটা আসবে, তোমরা ভাগ করে দেখবে। তাহলে 35 প্লাস এটাকে আসন্ন মানে নিয়ে গেলে 1.24 প্রায়। তাহলে যদি 35-এর সাথে এটাকে যোগ করি তাহলে হচ্ছে 36.24 প্রায়। তাহলে আমাদের ক্রম বিচ্যুতিতে ওই যে ছকটা দেওয়া ছিল তার গড় আমরা কত পেলাম, তার গড় পেলাম 36.24 প্রায়। বোঝা গেল? এই ছিল তোমাদের যে গড় নির্ণয় করার 3টে পদ্ধতি, প্রত্যক্ষ, কল্পিত এবং ক্রম বিচ্যুতি। সেই 3টে পদ্ধতি আমি তোমাদেরকে নন গ্রুপ ডেটা এবং গ্রুপ ডেটা দিয়ে দেওয়া থাকলে কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখালাম। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে তোমাদের বইতে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু এমন এমন প্রশ্ন থাকে যেগুলো করতে গেলে আমাদেরকে ভাবতে হয়। দেখো তোমাদের যে কোষে দেখি 26.1 আছে, পেজ নম্বর হচ্ছে 340, ওখানে দেখবে এরকম গড় নির্ণয় করার জন্য অনেক প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমরা করবে। আর সেখানে এরকম আরও কিছু কিছু প্রশ্ন পাবে, সেগুলো দেখো যে তোমাদের কোষে দেখি 26.1 বইতে যদি দেখো দেখবে 3-এর দাগে এবং 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে বলা আছে যে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। তাহলে নিচে একটা ছক দেওয়া আছে, চলরাশি দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে, আর এদের যে যৌগিক গড় হবে সেটা হচ্ছে 15 দেওয়া আছে। তাহলে তোমাকে পি এর মানটাকে বের করতে হবে। এগুলো করার জন্য তুমি কিভাবে করবে, তুমি যে কোনো পদ্ধতিতে, এটা যেহেতু কোনো পদ্ধতি বলে দেয়নি, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে এটার গড় নির্ণয় করবে ওই পি ধরেই, ঠিক আছে? তাহলে পিটা কি, পরিসংখ্যার ওখানে দেখো 6 পি 6 10 5 এরকম আছে। যদি 4-এর দাগের প্রশ্নটা দেখো তাহলে ওই যে পিটা, ওই পি ওদের প্রত্যেকের সাথে যোগ আকারে থেকে যাবে। লাস্টে তুমি কি করবে, প্রশ্নানুসারে করে ওই যে যৌগিক গড়টা তুমি বের করবে সেটার সাথে ওই 15কে সমান করে দিলেই কিন্তু তোমার যে ওই পি এর মান সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো এখানে আমি একটা প্রশ্ন এরকম নিয়ে নিয়েছি, যে প্রশ্নটাতে আমাদের এখানে পি এর মানটাকে বের করতে বলেছে। কি আছে দেখো, বলছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় নম্বরের যৌগিক গড় 24 হলে পি এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে ছকটা দেওয়া আছে, তাহলে আমি এটাকে প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করব। তাহলে প্রথমেই আমাদের শ্রেণী সীমানা, তাহলে আমি ছকটাকে আগে এঁকে নিই। দেখো তাহলে এখানে আমি কি করেছি, যেগুলো দেওয়া ছিল যে শ্রেণী সীমানা এবং ছাত্র সংখ্যা সেটাকে আমি কিন্তু লিখে নিয়েছি। এবারে আমাদেরকে প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করতে গেলেও আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী মধ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণী মধ্য নির্ণয় করার জন্য কি করতে হয়, এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 5। এবার প্রত্যেকটা 10 করে যোগ হবে, তাহলে 15 25 35 আর হচ্ছে 45 এটা। আর আমাদের এবারে কি করতে হবে, এক্সআই ইন্টু এফআই, তার মানে এই দুজনকে গুণ করে এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা গুণ করব এবং লিখব। দেখো তাহলে এবারে আমাদের কাজ কি, এই সামেশন অফ এফআই বের করব, মানে এইটা যোগ করে, আর এটা বের করব সামেশন অফ এফআই ইন্টু এক্সআই। তাহলে এগুলোকে যদি যোগ করি, দেখো 15 20 35 পি আর 10 প্রত্যেকটাকে যোগ করলে আমাদের 80 হবে। আর তার সাথে এই পিটার মান আমি জানি না, তাই পিটা যোগ আকারে থেকে যাচ্ছে। আর এটাকে যদি যোগ করি তাহলে হবে আমাদের 1697, আর তার সাথে আমাদের যোগ থেকে যাচ্ছে কত, 35 পি।
এটা থেকে গেছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের গড় নির্ণয়ের সূত্র কি? তাহলে অতএব গড় এক্স বার সমান সমান হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই, এক্সআই এফআই আর এফআই এক্সআই একই, বাই হচ্ছে সামেশন অফ এফআই। তাহলে সমান সমান কত বেরোবে? 1697 প্লাস হচ্ছে 35p বাই হচ্ছে 80 প্লাস হচ্ছে পি। এটা এবার এই যে মানটা, এই যে গড় যে মানটা, সেটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছিল। কত বলেছিল? আমাদের প্রশ্নে বলে দিয়েছিল গড় মানটা হচ্ছে 24। তাহলে আমরা কি করব? এটা সমান সমান 24 করে দেবো। তাহলে অতএব 1697 যোগ হচ্ছে 35p বাই হচ্ছে 80 প্লাস পি সমান সমান হচ্ছে 24। এবার এটাকে তুমি যদি সমাধান করো ইজিলি কিন্তু তুমি পি এর মানটা পেয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের গড় নির্ণয় করার জন্য যত রকমের প্রশ্ন আসতে পারে আমি পুরোপুরি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবং বুঝিয়ে দিলাম। নেক্সট আমাদের মধ্যগমিতার মাপক হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে মধ্যমা। এবার মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে তার প্রশ্নগুলো আসে সেই জিনিসটা আমরা করব। তো চলো দেখা যাক। দেখো এবারে আমরা দেখব যে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়। এই মধ্যমার এখানে দুটো জিনিস আমরা পাবো। একটা হচ্ছে এন। এই এন মানে হচ্ছে আমাদের যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা। এই এনের মানটা যদি অযুগ্ম হয়, তাহলে এন অযুগ্ম হয় তাহলে যে মধ্যমা হবে, তাহলে মধ্যমা হবে n প্লাস 1/2 তম পদ। তার মানে একটা তথ্য যদি তোমার দেওয়া থাকে, সেই তথ্যের যদি মধ্যমা তোমাকে বের করতে বলে, তাহলে তোমাকে আগে সেখানে চেক করতে হবে যে সেখানে n এর মানটা কত আছে। যদি n এর মানটা অযুগ্ম হয় তাহলে তুমি মধ্যমাটা কততম পদ হবে সেটা তুমি বলতে পারবে কিভাবে? n প্লাস 1/2 তম পদের সাহায্যে। এটা হচ্ছে প্রথম। আর 2 নম্বরে এই এনটা যদি যুগ্ম হয়, এন যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা হবে n/2 ও n/2 প্লাস 1 তম পদের গড়। ঠিক আছে? তাহলে n/2 ও n/2 প্লাস 1 তম পদের গড় আমাদেরকে বের করতে হবে যদি এনটা যুগ্ম হয়। কীরকম? আমি একটা প্রশ্ন নিয়ে যদি তোমাদেরকে দেখাই, ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো প্রশ্নটা কি দেওয়া আছে যে 5, 6, 7, 8, 9, 10 এরকম করে 15 পর্যন্ত দেওয়া আছে। তোমাকে বলা হলো যে এই যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যের মধ্যমা কত হবে তা নির্ণয় করো। তাহলে তোমার প্রথমেই কাজ হবে এই যে তথ্যটা দেওয়া আছে সেটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া। তাহলে এটা দেখতেই পাচ্ছি আমরা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তবে এগুলো এলোমেলো করা থাকলে আমাদেরকে ঊর্ধ্বক্রমে আগে সাজিয়ে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ঊর্ধ্বক্রমে যেহেতু সাজানো আছে, এবার আমি এখানে গুনি যে কটা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে n ইজিক্যাল টু কত? n ইজিক্যাল টু হচ্ছে 11। অর্থাৎ এনটা কি? অর্থাৎ এন হচ্ছে আমাদের কাছে অযুগ্ম। আর এন যদি অযুগ্ম হয় তাহলে আমাদের যে মধ্যমা হবে সেটা কি হবে? n প্লাস 1/2 তম পদ হবে। তাহলে মধ্যমা হবে সমান সমান n প্লাস 1/2 তম পদ। তাহলে সমান সমান n মানে হচ্ছে 11 প্লাস 1/2 তম পদ। তাহলে 12/2 সমান সমান হচ্ছে 6 তম পদ। তাহলে 6তম যে পদটা আমাদের রয়েছে সেই পদটা হবে কি আমাদের কাছে মধ্যমা। তাহলে আমি লিখতে পারি অতএব মধ্যমা হলো সমান সমান, আমি প্রথম থেকে 6তম পদে গুনে যাব। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই যে 10, এই 10টা হয়ে গেল কি আমার এই যে পুরো তথ্যটা, সেই তথ্যটির মধ্যমা। বোঝা গেছে? এবারে ধরো এটা যদি আমাদের কাছে যুগ্ম হতো এনটা, তখন আমি কিভাবে বের করতাম। তাহলে আমি আবার একটা তথ্য লিখে নিই। দেখো এখানে যে তথ্যটা দেওয়া আছে কি আছে? 6, 10, 5, 4, 9, 11, 20, 18 এটা আমাদের একটা তথ্য দেওয়া আছে। তাহলে এখানে দেখো আগের যে তথ্যটা আমাদের ছিল সেটা কিন্তু সাজানো ছিল, কিন্তু এটা সাজানো নেই। তাহলে আমাকে লিখতে হবে কি? তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে
সাজিয়ে পাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে এই যে তথ্যটা দেওয়া আছে সেটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে কী হবে, 4, 5, 6, 9, 10, 11, 18 আর হচ্ছে 20। তাহলে আমরা কি করলাম, তথ্যটাকে ঊর্ধ্বক্রমে আগে সাজিয়ে নিলাম। এবারে আমরা দেখব কি এনটা কত আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে এন ইজিক্যাল টু হচ্ছে আমাদের কাছে 8। অর্থাৎ এনটা কি, এন হচ্ছে আমাদের কাছে যুগ্ম। আর এন যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা হবে কত, n/2 ও n/2 + 1 তম পদের গড়। তাহলে আমি সেই পদটা কত সেটাকে বের করে নিই। তাহলে n/2 মানে 8/2 ও 8/2 + 1তম পদের গড়। তাহলে সমান সমান এটা হচ্ছে 4 ও 5তম পদের গড় হচ্ছে আমাদের কাছে মধ্যমা হবে। তাহলে এবার 4তম ও 5তম পদটা আমি বের করব। তাহলে অতএব মধ্যমা সমান সমান 4 নম্বর আর 5 নম্বর পদটা দেখব কোথা থেকে, যেটাকে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম সেখান থেকে। তাহলে 1, 2, 3, 4, তাহলে এটা হচ্ছে 4 নম্বর আর এটা হচ্ছে 5 নম্বর। তাহলে কী হবে, 9 + 10 বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে গড়টা বের করব। তাহলে আমাদের গড় বের করতে গেলে কি করতে হয়, ওটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো। তাহলে কত হচ্ছে আমাদের 19 হচ্ছে। আর 19কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 9.5। তাহলে আমাদের মধ্যমা কত বেরোলো, 9.5। বোঝা গেল। এটা হচ্ছে নর্মাল যদি দেওয়া থাকে এরকম কোনো ডেটা, তখন সেখান থেকে বের করার জন্য। এবারে যদি আমাদেরকে গ্রুপ ডাটা বা নন গ্রুপ ডাটা দেওয়া দেয় তাহলে কিভাবে আমরা সেখান থেকে করব, তো চলো সেটা দেখে নিই। আগে আমি একটা প্রশ্ন লিখে নিই। দেখো এখানে একটা তথ্য আমি নিয়েছি, সেটা হচ্ছে চল দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে যেভাবে আমরা করব সেটা হচ্ছে প্রথমে আমরা চলটাকে লিখে নেব, তারপরে পরিসংখ্যাকে লিখব। তাহলে সেটা আগে লিখে নিই। তাহলে 25, 26, 27, 28, 29, 30, 31, 32 আর হচ্ছে 33। আমি কি করলাম, যে চলরাশিগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিলাম। এবার পরিসংখ্যা লিখে নিই। তাহলে 4, 2, 4, 7, 6, 5, 5, 4 আর 2, এটা। এইবারে দেখো এখানে যে জিনিসটা আমাদেরকে আগে বের করতে হবে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা কিন্তু আমাদেরকে বের করতেই হবে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে বের করতে হয়, দেখো এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যা দুটো আছে, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক আর একটা হচ্ছে বৃহত্তর সূচক। যখন ক্ষুদ্রতর সূচকটাই আমরা বেশি ব্যবহার করি, আর ক্ষুদ্রতর সূচক হচ্ছে উপরের দিক থেকে যোগ করে করে নিচে নামবো, আর বৃহত্তর সূচক হলে আমরা নিচের দিক থেকে যোগ করে করে উপরে উঠবো। তাহলে এখানে দেখো যেহেতু ক্ষুদ্রতর সূচকে বের করব, তাহলে পরিসংখ্যা কত আছে, 4, প্রথমটা হবে 4। নেক্সট যখন এই পরেরটায় চলে যাব তখন এই 4-এর সাথে নেক্সট যে পরিসংখ্যাটা ছিল সেটা যোগ হয়ে যাবে, তাহলে 6। পরেরটায় যখন যাব এই 6 এসে এই 4-এর সাথে যোগ হবে, তাহলে 6 আর 4-এ 10। এইভাবে করে আমরা কি করব, প্রত্যেকটা পরিসংখ্যা লিখব। দেখো তাহলে আমি কি করেছি, এখানে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে নিয়েছি। এই ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হয় কেন, কারণ এই যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে শেষের যেটা, এটাই হচ্ছে আমাদের কাছে এন, ঠিক আছে। তাহলে এনটা আমাদের কি আছে, এখানে এন সমান সমান হচ্ছে কি 39। অর্থাৎ এনটা আমাদের কাছে কি অযুগ্ম, অর্থাৎ এন হচ্ছে অযুগ্ম। আর এন যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা হবে n + 1/2তম পদ, এততম পদ। তাহলে n 39 + 1 হচ্ছে 2, এটা। তাহলে করলে এটা আমাদের করলে কত হচ্ছে, 40, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, তাহলে 20তম পদ। তাহলে 20তম পদটা হচ্ছে কি আমাদের কাছে মধ্যমা, ঠিক আছে। তাহলে এবারে এর মধ্যে আমি 20তম পদটা কীভাবে বুঝবো, সেই 20তম পদটা বোঝার জন্য আমি উপরের ছকে দেখব যে উপরের ছকে 18 থেকে যে 23 পর্যন্ত যে পর্যবেক্ষণটা রয়েছে তার মানটা হচ্ছে কিন্তু 29।
কোথায় দেখো, এখানে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা দেখব। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার এখানে আমাদের মধ্যমাটা কত এসে, মধ্যমে এসে 20তম পদ। তাহলে 20তম পদ যখন হয়েছে, তাহলে এখানে 17তে শেষ, পরেরটায় 23-এ শেষ, তাই তো? তাহলে 20 মানে এইটুকুর মাঝখানেই আছে, তার মানে আমাদের এই যে 29, এই 29টাই হয়ে গেল কিন্তু আমাদের কাছে মধ্যমা। তাহলে আমি কি লিখব, যে উপরের ছকে কি হচ্ছে, উপরের ছকে 18তম থেকে 23তম পর্যবেক্ষণ, 23তম সব পর্যবেক্ষণ এর একই মান সেটা কত, 29। অতএব মধ্যমা হলো 29। বোঝা গেল? এটা হচ্ছে যদি আমাদের কাছে নন গ্রুপ ডেটা এরকম দিয়ে দেয়, তাহলে সেখান থেকে আমরা কিভাবে করে মধ্যমা বের করব সেটা। এবারে যদি আমাদেরকে গ্রুপ ডেটা দিয়ে দেওয়া থাকে, তখন আমরা কিভাবে সেখান থেকে বের করব এবং সেই সূত্রটা কি সেটা আমরা মধ্যমা বের করব শিখব। তাহলে চলো আগে প্রশ্নটা আমি লিখে নিই। দেখো, এখানে আমি একটা প্রশ্ন লিখে নিয়েছি, সেটা হচ্ছে কি দেওয়া আছে, শ্রেণীর অন্তর দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। দেখো 0 থেকে 10 এইভাবে করে 60 পর্যন্ত এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে যেভাবে আমাদেরকে করতে হবে আমি ছকটাও তৈরি করে নিয়েছি এবং সেগুলো লিখে নিয়েছি, শ্রেণী, অন্তর এবং পরিসংখ্যা। আগে আমরা দেখছিলাম যখন গড় নির্ণয় করছিলাম, যদি আমাদেরকে শ্রেণীর সীমানা দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে শ্রেণী মধ্য বের করেছি, কিন্তু এই মধ্যমা বের করার ক্ষেত্রে আমাদের শ্রেণী মধ্য কিন্তু বের করতে হবে না। আমাদেরকে এখানে যেটা বের করব সেটা হচ্ছে কি, ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা কি ক্ষুদ্রতর সূচক। তাহলে ক্ষুদ্রতর সূচক বের করার জন্য কি করতে হয়, তাহলে উপরের দিক থেকে যোগ করে করে আসতে হয়। তাহলে প্রথমের 8 বসে গেল, এবার 8-এর সাথে 10 যোগ, তাহলে হচ্ছে 18। এইভাবে করে প্রত্যেকটা কি করব, আমরা যোগ করে করে আসবো। তাহলে 18-র সাথে 24 যোগ হবে, তাহলে হবে 42। 42-এর সাথে 16 যোগ হবে, তাহলে হবে 58। 58-র সাথে যখন 15 যোগ করব তখন হবে 73, আর 73-এর সঙ্গে যখন আমি 7 যোগ করব তখন হবে 80। তাহলে এই যে 80 যেটা পেলাম, এটাই হচ্ছে কি আমাদের কাছে এন। তাহলে আমি কি লিখব, যে এখানে এন সমান হচ্ছে 80, অর্থাৎ এন হচ্ছে কি, এন হচ্ছে আমাদের কাছে যুগ্ম। তাহলে এন যদি যুগ্ম হয়, তাহলে মধ্যমাটা কী হবে, মধ্যমা হবে n/2 ও n/2 + 1তম পদের গড়। তাহলে আমাকে এখানে একটা জিনিস আগে বের করব, সেটা হচ্ছে n/2টা কত সেটা বের করব। তাহলে 80/2, তাহলে সমান হচ্ছে 40। এবারে এই 40টাকে আমি কিভাবে লিখব, দেখো এই যে 40, তাহলে এখানে কোথায় আছে দেখতে পাচ্ছি, এইখানে রয়েছে, তাই না? তাহলে এর মধ্যে রয়েছে 40, 40 ও 41টা কার মধ্যে, এর মধ্যে আছে, তাই তো 42, তার মানে 18 থেকে 42। তাহলে আমি কি লিখব, যে 40-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোথায় রয়েছে, আমাদের রয়েছে কিন্তু এই 20 থেকে 30-এর মধ্যে। তাহলে 20 থেকে 30 শ্রেণীর মধ্যে আছে। কিভাবে, আবার বলি, আমাদের n/2টা কত হয়েছিল, 40। তাহলে n যদি যুগ্ম হয়, তাহলে মধ্যমাটা কি হয়, n/2 ও n/2 + 1তম পদের গড় হয়। তাহলে আমাদের n/2 40 হলে, তাহলে এই 18 থেকে 42-এর মধ্যেই আমাদের 40, 41 দুটোই আসবে। তাহলে আমাদের যে মধ্যমা শ্রেণীটা হলো সেটা হলো কি 20 থেকে 30, এবং সেটাকে আমি কিভাবে লিখলাম, যে 40-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 20 থেকে 30 শ্রেণীর মধ্যে আছে। তাহলে অতএব মধ্যমা শ্রেণী আমাদের কাছে কি, মধ্যমা শ্রেণী হচ্ছে 20 থেকে 30 এটা। এবারে এখানে আমাদের মধ্যমা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নির্ণেয় মধ্যমা সমান হচ্ছে L প্লাস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে n/2 - CF বাই হচ্ছে F ইন্টু হচ্ছে
এইচ। এবার কোনটা কি তোমাদের বইতে লেখা আছে আমি তবুও একবার বলে দিই। এল মানে হচ্ছে যে শ্রেণীটা আমাদের মধ্যমা শ্রেণী হয়েছে সেই শ্রেণীর যে নিম্ন সীমানাটা রয়েছে সেটা। তাহলে আমাদের এখানে এল সমান সমান কত হচ্ছে 20। কেন? মধ্যমা শ্রেণী হচ্ছে 20 থেকে 30, তাহলে তার নিম্ন সীমা হচ্ছে 20। n/2 কত? n/2 মানে হচ্ছে 40, যেটা আমরা আগে বের করেছি। সিএফ মানে কি? সিএফ মানে হচ্ছে যে মধ্যমা শ্রেণীটা তোমার হয়েছে যে 20 থেকে 30, সেই মধ্যমা শ্রেণীর আগে যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী তোমার এইটা, এর ক্রমযৌগিক হচ্ছে এটা, তাহলে তার আগেরটা মানে হচ্ছে তোমাদের কাছে 18। ঠিক আছে। নেক্সট যেটা আছে এফ। এফ মানে হচ্ছে যেটা তোমার মধ্যমা শ্রেণী তার যে পরিসংখ্যা আছে সেটা। তাহলে তার পরিসংখ্যা কত আছে? 24। কেন? এটা হচ্ছে তোমার মধ্যমা শ্রেণী, তার পরিসংখ্যা আছে কত? 24। আর এইচ মানে হচ্ছে আমাদের এই যে তথ্যটা দেওয়া ছিল তাদের দৈর্ঘ্য কত। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 10, তার মানে এইচ সমান সমান আমাদের কাছে আসলো কত? 10। ঠিক আছে। এবার প্রত্যেকটা মান এখানে আমি বসাবো। তাহলে 20 প্লাস n/2 মানে হচ্ছে 40 মাইনাস সিএফ মানে 18 বাই এফ মানে হচ্ছে 24 ইন্টু হচ্ছে 10। এটা তাহলে যদি আমি সমাধান করি তাহলে কিভাবে করব? তাহলে আমাদের হবে কত? 40 থেকে যখন আমি 18কে বিয়োগ করব তখন আমাদের হবে কত? 22। নিচে রয়েছে 24 ইন্টু হচ্ছে 10। এটা যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24। তাহলে সমান সমান 20 প্লাস এটা যদি আরও কাটাকুটি আমি করি 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। তাহলে 5 11 55 বাই হচ্ছে 6। এবারে 55কে আমরা কি করব? 6 দিয়ে ভাগ করব। তাহলে 20 প্লাস 6 দিয়ে যদি 55কে ভাগ করি তাহলে হচ্ছে 9.1666 এরকম কিছু একটা আসবে। তাহলে আমরা সেটাকে কি করব? আসন্ন মানে লিখব। তাহলে 9.17 এটা হচ্ছে প্রায়। তাহলে 20 আর ওটা যদি যোগ করি তাহলে 20-র সাথে যখন 9.17 যোগ করব তখন কত হবে? 29.17 প্রায়। তাহলে আমাদের এই যে তথ্যটা দেওয়া ছিল সেই তথ্যের মধ্যমা আমাদের কত হলো? 29.17 প্রায়। বোঝা গেল? এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের থাকে। এবারে এখান থেকে আরও 2-3 ধরনের প্রশ্ন দেয়। সেটা কি? সেটা আমি তোমাদেরকে বলে দিই। এরকম দিতে পারে যে একটা তথ্য দেওয়া আছে আর সেই তথ্যের মধ্যমাটা ওরা বলে দেবে। মধ্যমা বলে দিয়ে তোমাকে বলবে যে ওই মানটা কত হবে। যেরকম আমাদের গড় নির্ণয়ের ওখানে ছিল যে মধ্যমা এত হলে ওর মান কত, সেরকম ধরো বলে দিল যে নিচে একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যের মধ্যমা হচ্ছে 30 এবং পরিসংখ্যার যে সমষ্টি সেটা হচ্ছে 60। তাহলে এখানে আমাদের এক্স এর মান কত বা ওয়াই এর মান কত এরকম বলে দেবে। যে প্রশ্নগুলো তোমাদের দেখবে 348 নম্বর পেজ, তোমাদের বইয়ের 348 নম্বর পেজে দেখবে এরকম কিন্তু প্রশ্ন আছে। বোঝা গেছে? এই ছিল তোমাদের যে মধ্যমা, সেই মধ্যমা। নেক্সট যে টপিকটা তোমাদের আসে সেটা হচ্ছে ওজাইফ। দেখো ওজাইফ কিভাবে করতে হয়। এখানে আমি একটা তথ্য লিখে নিয়েছি, সেটাতে কি দেওয়া আছে? শ্রেণী দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। তোমাকে বলা হলো যে বৃহত্তর সূচক কাজে লাগিয়ে এই তথ্যটির একটি ওজাইভ আঁকতে হবে। তাহলে ওজাইভটা আঁকতে হয় কিসে? লেখচিত্রে, গ্রাফ পেপারে আঁকতে হবে। তাহলে কিভাবে তুমি করবে? দেখো এখানে যে শ্রেণীটা দেওয়া আছে 0 থেকে 10 7টা পরিসংখ্যা, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এবার তোমাকে বলা হলো যে বৃহত্তর সূচক কাজে লাগিয়ে তোমাকে ওজাইভটা আঁকতে হবে। তাহলে তুমি লিখবেটা কিভাবে? দেখো এইখানে 0 থেকে 10, তাহলে তোমার প্রথমটা হবে 0 থেকে বেশি। তুমি লিখবে কি? যে 0 থেকে বেশি। 0 থেকে বেশি কিভাবে সেটা লিখে নিলে। এবার পরেরটা কি আছে? 10 থেকে 20, তাহলে লিখবে কি? 10-এর থেকে বেশি। ঠিক আছে। পরেরটা 20, তাহলে 20-র থেকে বেশি। তারপর এটা 30-এর থেকে বেশি, তারপর এটা 40-এর থেকে বেশি, তারপরটা হবে কি? 50-এর থেকে বেশি। ঠিক আছে। তাহলে তোমার কিন্তু এখানে যে তথ্যটা ছিল সেটা 50 থেকে 60 পর্যন্ত ছিল। এই যে 0 থেকে 10, 10 থেকে 20,
50 থেকে 60, তাহলে তুমি কি লিখলে? প্রথমটা লিখলে 0 থেকে বেশি, তারপর একটা 10-এর থেকে বেশি, তারপর একটা 20-এর থেকে বেশি, তারপরে 30-এর থেকে, তারপর 40-এর থেকে, তারপর হচ্ছে 50-এর থেকে। এইটা হচ্ছে যদি বৃহত্তর সূচক কাজে লাগাতে বলে তখন আমি বেশি বেশি করে লিখব। এবারে আমি কি বলেছিলাম যে বৃহত্তর সূচক যখন আমরা বের করব, বৃহত্তর সূচক কিভাবে বের করব? নিচ দিক থেকে যোগ করে করে উপরে উঠব। তাহলে দেখো এই যে লাস্টের যে শ্রেণীটা ছিল 50 থেকে 60, তার পরিসংখ্যা ছিল 4, তাহলে এই যে 50-এর জন্য যেটা বেশি আমি লিখেছি, এর যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা হবে সেটা হবে কত? 4। এবার যত আমি উপরে উঠব প্রত্যেকটা এই 4-এর সাথে এই 6 যোগ, পরে যেটা হবে সেটা এর সাথে যোগ, এইভাবে করে যোগ করে করে উঠব। তাহলে যোগ করলে কত হবে? তাহলে 4 যোগ হচ্ছে 6, তাহলে হবে 10। পরেরটা কত হবে? 10 যোগ হচ্ছে 50, তাহলে হয়ে যাবে 60। পরেরটা কত হবে? 60 যোগ হচ্ছে 23, তার মানে হবে 83। পরেরটা কত হবে? 83 যোগ হচ্ছে 10, তার মানে হবে 93। আর লাস্টে কত হবে? 93 যোগ হচ্ছে 7 সমান সমান হবে 100। এই হচ্ছে আমাদের বৃহত্তর সূচক কাজে লাগিয়ে করলাম। এবারে এটাকে আমরা গ্রাফ পেপারে কিভাবে আঁকবো? প্রথমে একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ আঁকবো, এবং এক্সের মান কোনটা? এক্সের মান হচ্ছে এই যে 0, 10, 20, এগুলো হচ্ছে আমাদের কাছে এক্সের মান। আর ওয়াইয়ের মান কোনগুলো? ওয়াইয়ের মান হচ্ছে 193, 83, 60, 10, 4, এগুলো হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। তাহলে কিভাবে লিখব? 0, 100 এই একটা পয়েন্ট, যে 0 থেকে 100 এটা একটা পয়েন্ট, 10, 93 একটা, 20, 83 একটা, এইভাবে করে আমরা পয়েন্ট করে করে ওগুলোকে করব। নেক্সট যেটা আরেকটা যেভাবে দেয় ওজাই আঁকতে, সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক প্রয়োগ করে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে দেয়। তাহলে এখানে তথ্যটা কী ছিল? 0 থেকে 10, 10 থেকে 20। তাহলে এই বৃহত্তর সূচক করার সময় তুমি কি লিখেছিলে? 0 থেকে বেশি লিখেছিলে। যখন ক্ষুদ্রতর সূচক কাজে লাগিয়ে করবে তখন তুমি লিখবে এই যে শেষে যেটা আছে তার থেকে কম। তার মানে তোমার প্রথমটা হবে কি? 10-এর কম, তারপরটা হবে 20-এর কম, তারপরে 30-এর কম, তারপরে 40-এর কম, তারপরে 50-এর কম, তারপরে হচ্ছে 60-এর কম। ঠিক আছে? তাহলে এগুলো লিখলে। এবার ক্ষুদ্রতর সূচকের সময় আসতে হয় কোথা থেকে? উপর থেকে যোগ করে। তাহলে প্রথমটা 7, পরেরটা হচ্ছে 7 যোগ 10, 17, পরেরটা হচ্ছে 17 যোগ 23 সমান সমান 40, পরেরটা হচ্ছে 40 যোগ 50 সমান সমান হচ্ছে 90, তারপরে হচ্ছে 90 যোগ 6 তার মানে 96, আর 96 যোগ 4 সমান সমান হচ্ছে 100। ঠিক আছে? তাহলে এবারেও এটাতেও তুমি গ্রাফ পেপারে কীভাবে আঁকবে? প্রথমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তারপরে হচ্ছে 10, 7, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, তাহলে 30, 40, 40, 90, এইভাবে করে তোমাকে কিন্তু এগুলোকে গ্রাফ পেপারে আঁকতে হবে। বোঝা গেল কীভাবে আমি করলাম? ক্ষুদ্রতর সূচক হচ্ছে উপরের দিক থেকে যোগ করে করে আসতে হয়, আর বৃহত্তর সূচক হচ্ছে নিচ থেকে উঠব। যখন আমাদের বৃহত্তর সূচক কাজে লাগাতে বলবে তখন আমরা কোনগুলো ব্যবহার করব? এই সামনেরগুলো ব্যবহার করব, লিখব 0-এর বেশি, 10-এর বেশি, 20-এর বেশি, এভাবে। আর যখন ক্ষুদ্রতর সূচক হিসেবে করব তখন এই পিছনেরগুলো ব্যবহার করব, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এইভাবে করে। বোঝা গেছে? এই ছিল তোমাদের ওজাইভ। আমি ওজাইভটা গ্রাফ পেপারে এঁকে দেখালাম না, ওটা তোমরা নিজেরাই করে নেবে। নেক্সট তোমাদের লাস্ট যে এই রাশিবিজ্ঞানের যে টপিকটা থাকে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তো চলো সেটাকে দেখো তোমাদের যে সংখ্যাগুরু মান যে টপিকটা রয়েছে, সেই সংখ্যাগুরু মানটা কি? সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে একটা তথ্য যদি আমাদের দেওয়া থাকে, সেই তথ্যের মধ্যে কোন মানটা সবথেকে বেশিবার আছে। যেমন এখানে আমি একটা তথ্য লিখেছি, দেখো 2, 3, 5, 5, 5, 4, 6, 5, 6, 7, এটা একটা তথ্য লিখেছি। তাহলে প্রথমেই যখন তথ্য এরকম এলোমেলো করা থাকবে আমাদেরকে একে কী করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজাতে। তাহলে যদি এটাকে আমি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কী হবে? 2, 3, 4, 5, 5, 5, 5, 6, 6 এবং 7। দেখো সংখ্যাগুরু মান বলতে আমরা কি বুঝি? কি বললাম? যে কোনো তথ্যের মধ্যে একটা তথ্য সবথেকে কতবার আছে সেটাই হচ্ছে আমাদের কাছে সংখ্যাগুরু মান। ঠিক আছে? এবারে এই সংখ্যাগুরু মান থেকে বেশিরভাগ কিন্তু এই ধরনের প্রশ্ন দেয়, এবং এখান থেকে কিছু গ্রুপ ডেটার প্রশ্ন দেয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে এখানে এরকম প্রশ্ন দেয়, এবং আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে সংখ্যাগুরু মান কিন্তু 1-এর বেশিও কিন্তু হতে পারে। তাহলে প্রথমে আমি একটা প্রশ্ন লিখে নিই, তারপরে সেটা নিয়ে আলোচনা করছি।
দেখো এখানে আমি তথ্যটা লিখে নিয়েছি। এখানে দেখো দিয়েছে যে নম্বর দিয়েছে আর পরিসংখ্যা দিয়েছে 4 থেকে 8, 9, 8 থেকে 12, 10 এইভাবে করে দিয়েছে। আমরা যখন গড় বা মধ্যমা নির্ণয় করেছি তখন কি করেছি, প্রত্যেকটা শ্রেণী লিখেছি, তার সাথে ডিআই বের করেছি, শ্রেণী মধ্য বের করেছি, এইসব করেছি। এই সংখ্যাগুরুমান বের করতে গেলে তোমাকে সেরকম কিছুই করতে হবে না। সংখ্যাগুরুমান বের করা খুবই সহজ। কিভাবে দেখো, এই যে সংখ্যাগুরুমানের যে তথ্যটা আমাদেরকে দিয়েছে, এই যে গোটা তথ্যটা, এই তথ্যের মধ্যে সবথেকে বেশি পরিসংখ্যা কোনটা আছে সেটা আমরা দেখব। তাহলে সবথেকে বড় পরিসংখ্যা কোনটা, দেখো এই যে 18ই হচ্ছে সবথেকে বড় পরিসংখ্যা এখানে। তাহলে এই যে 18 যে শ্রেণীটা 12 থেকে 16, এটাই কিন্তু হয়ে যাবে কি আমাদের কাছে সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী। তাহলে আমি কি লিখব, যে পরিসংখ্যা বিভাজন ছকে পরিসংখ্যা বিভাজন ছকে কী হবে, সর্বাধিক পরিসংখ্যা কত, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 18। এটা আমি লিখে নিলাম। তাহলে অতএব সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী সমান সমান হচ্ছে 12 থেকে 16। তাহলে কি করলাম, আবার বলি, পরিসংখ্যা যেটা সবথেকে বেশি থাকবে সেটা লিখব, যে পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা সেটা, আর সেই পরিসংখ্যার যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীটা হচ্ছে আমাদের কাছে সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী। ক্লিয়ার? এবারে লিখব, তাহলে অতএব তথ্যটির সংখ্যাগুরুমান সমান সমান, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে L প্লাস হচ্ছে F1 মাইনাস F0 বাই হচ্ছে 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে H। এটা এইবারে এখানে আমি তোমাদেরকে বলে দিই যে কোনটা কি। দেখো এই যে প্রথমে যে এল আছে, সেই এলটা হচ্ছে আমাদের যে সংখ্যাগুরুমান সম্বলিত যে শ্রেণীটা হয়েছে সেই শ্রেণীর ঠিক আগের যে শ্রেণীর যে নিম্নসীমা সেটা। তাহলে এল সমান সমান হচ্ছে কি আমাদের কাছে 12। কেন, সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী কোনটা আমাদের 12 থেকে 16, তাহলে তার নিম্নসীমা মানে এটা, তাহলে এল হচ্ছে আমাদের কাছে 12। এটা কিন্তু খাতার এই সাইডে লিখতে হবে। এবারে F1টা কি, F1 মানে হচ্ছে সংখ্যাগুরুমান সম্বলিত যে শ্রেণী তার পরিসংখ্যা। তাহলে F1 সমান সমান হচ্ছে, তাহলে সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী কোনটা 12 থেকে 16, তাহলে তার পরিসংখ্যা কত, তার পরিসংখ্যা হচ্ছে 18। তাহলে F1 হচ্ছে আমাদের কাছে 18। এবার F0টা কি, F0 মানে হচ্ছে সংখ্যাগুরুমান সম্বলিত যে শ্রেণীটা দেওয়া হয়েছে তার ঠিক আগেরটা। তার মানে এইটা হচ্ছে আমাদের সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী 12 থেকে 16, 18 এইটা। তাহলে এর ঠিক আগের যে পরিসংখ্যা আছে 10, সেটা হচ্ছে আমাদের কাছে F0। তারপরে থাকে F2। তাহলে F2টা কি, F2 হচ্ছে ঠিক তার পরেরটা, তার মানে এটার পরে হচ্ছে 14। তাহলে আমাদের কাছে F2 হচ্ছে কত, F2 হচ্ছে আমাদের কাছে 14। আর H মানে কি, H মানে তোমরা প্রত্যেকেই জানো যে এদের যে শ্রেণীর দৈর্ঘ্য যেটা সেটা। তাহলে এদের মধ্যে দূরত্ব কত, 8 থেকে 4 বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি কত, 4। তাহলে আমাদের কাছে H কত হচ্ছে, H হচ্ছে 4। এবারে প্রত্যেকটা মানকে এখানে আমি বসিয়ে দেবো। তাহলে L হচ্ছে 12 প্লাস 18 মাইনাস 10 বাই হচ্ছে 2 ইন্টু 18 মাইনাস F0-র মান হচ্ছে 10 মাইনাস F2-র মান হচ্ছে 14 ইন্টু হচ্ছে H-এর মান হচ্ছে 4। তাহলে সমান সমান কত হচ্ছে 12 প্লাস হচ্ছে উপরে 18 থেকে 10 বিয়োগ গেলে 8 বাই নিচে হচ্ছে 18 দুগুণে 36, আর এই দুজনের চিহ্ন যেহেতু মাইনাস, যোগ করলে হচ্ছে 24 ইন্টু হচ্ছে 4। এটা তাহলে সমান সমান কী হচ্ছে 12 প্লাস হচ্ছে 8 গুণ 4, আর নিচের এই দুজনকে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 12। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে সমান সমান 12 প্লাস হচ্ছে 8/3।
তাহলে 8/3 যদি 3 দিয়ে যদি আমি 8কে ভাগ করি তাহলে কত দাঁড়াবে? তাহলে আমাদের হচ্ছে যে 8, তাহলে 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 12 প্লাস 3 দুগুণে 6 যদি ভাগ করো 3 দিয়ে, 3 দুগুণে 6, 2.0, 6 3 6 18, আবার 2, তাহলে 6 করে এরকম চলতে থাকবে। তাহলে আমি লিখছি 2.67 প্রায়, এটা আমি লিখলাম। কিভাবে? আসন্ন মানের হিসেবে আমি লিখতে পারি এটা। তাহলে সমান সমান কত হচ্ছে? 12 আর 2 14.67 প্রায়। তাহলে আমাদের যে তথ্যটা দেওয়া ছিল তার সংখ্যাগুরু মান কী করে বের করলাম? সংখ্যাগুরু মান বেরোলো 14.67 প্রায়। বোঝা গেছে? সংখ্যাগুরু মান বের করাটা হচ্ছে সব থেকে সহজ। তোমাদের এই যে রাশিবিজ্ঞানে, এই রাশিবিজ্ঞানের কী কী আমরা শিখলাম হচ্ছে গড়, সেকেন্ড শিখলাম মধ্যমা, থার্ড শিখলাম ওজাইভ, আর তারপরে ফোর্থ শিখলাম হচ্ছে সংখ্যাগুরু মান। এই যে 4টে জিনিস আমরা শিখলাম, এই 4টে জিনিসের মধ্যে থেকে টোটাল তুমি 3খানা প্রশ্ন পাবে। সেই 3টে প্রশ্নের মধ্যে তোমাকে করতে হবে 2টো প্রশ্ন, 4 নাম্বার করে 2টো প্রশ্ন তুমি করবে, পাবে হচ্ছে 8 নাম্বার। এবারে প্রশ্ন কিভাবে আসে দেখো, যদি তুমি এই ওজাইভ যদি মনে করো যে তুমি ওজাইভ আঁকতে পারবে না গ্রাফ পেপারে, তাহলে তুমি এই গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হচ্ছে সব থেকে সহজ। তাহলে এই 3টেকে যদি করে রাখো তাহলে 2টো প্রশ্ন তুমি ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবে। মনে করো যে ওজাইভ দিয়েছে, মধ্যমা দিয়েছে আর সংখ্যাগুরু মান দিয়েছে, এবার তুমি ওজাইভ করবে না, তাহলে মধ্যমা আর সংখ্যাগুরু মানটা তুমি করতে পারবে। তাহলে কিন্তু তুমি ইজিলি এখান থেকে যে 8 নাম্বার থাকে আর যে শর্ট প্রশ্নগুলো থাকে পুরো নাম্বারটাই কিন্তু তুমি ক্যারি করতে পারবে। এবারে এই যে পুরো রাশিবিজ্ঞানের মধ্যে একটা বেসিক সমস্যা হয় প্রত্যেকের, সেটা হচ্ছে কখনো কখনো আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় শ্রেণী এরকম দেওয়া থাকে যে ধরো বলা হলো যে সংখ্যাগুরু মান সম্বলিত বা মধ্যমা বা গড় যাই বের করতে বলুক না কেন, প্রত্যেকটা জায়গাতে একটা সমস্যা ওরা দিয়ে দেয়। সেটা হচ্ছে যে আমাদের যে প্রথম যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীটার থেকে যে তার পরের শ্রেণী সেটা ঠিক একটু আলাদা হয়। সেটা কীরকম একটু আমি তোমাদেরকে বলে দিই। ধরো এরকম একটা শ্রেণী দিয়েছে, বলা হয়েছে তার মধ্যমা বের করতে। তাহলে শ্রেণী সীমানা বলে দিয়েছে, শ্রেণী সীমানাটা কীরকম বলেছে দেখো, বলছে 1 থেকে 5, পরেরটা হচ্ছে 6 থেকে 10, তারপরেরটা হচ্ছে 11 থেকে 15, তারপরেরটা হচ্ছে 16 থেকে 20, তারপরে হচ্ছে 21 থেকে 25, তারপরে 26 থেকে 30 এটা। আর এর যে পরিসংখ্যা সেটা বলে দিয়েছে কত, 2 3 6 7 5 4 এরকম বলে দিয়েছে। এইখানেই প্রত্যেকটা ছাত্রছাত্রী যে ভুলটা করে সেটা হচ্ছে দেখো, এইখানে যে শ্রেণীটা দেওয়া আছে এইটার সাথে কিন্তু এর কোনো মিল নেই, এক পার্থক্য আছে। তাহলে এটাকে তুমি কিভাবে করবে দেখো, প্রথমেই শ্রেণীর সীমানা লিখবে, ঠিক আছে, এটা শ্রেণীর সীমা লিখবে। তারপরে তুমি আরেকটা যেটা করবে সেটা হচ্ছে শ্রেণী সীমানা, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি গড় বের করো তাহলে শ্রেণী মধ্য, তারপরে পরিসংখ্যা, এইভাবে করে কিন্তু তোমাকে পুরো স্টেপ বাই স্টেপ করতে হবে। শুধু একটা জিনিস এখানে এক্সট্রা তুমি হলো, সেটা হলো এই শ্রেণী সীমানা। এবার এই শ্রেণী সীমানাটা কীভাবে করবে দেখো, এখানে 1 থেকে 5 ছিল, পরেরটা 6 থেকে 10 ছিল, এটা তো। তাহলে তোমাকে প্রথমেই এই দুজনের মধ্যে ডিফারেন্স বের করতে হবে, কাদের মধ্যে, এর শেষ আর এর শুরু। তাহলে এখানে 5 আর 6 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, সেই 1কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 0.5। এই যে পয়েন্ট যে 5 এটা তুমি কি করবে, এই যে আগের যেটা এটা থেকে বিয়োগ করবে আর পরেরটার সাথে যোগ করবে। তাহলে 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 থেকে হচ্ছে 5.5। পরেরটা কী হবে, 6 থেকে 0.5 বাদ দিলে 5.5 থেকে 10.5 এর সাথে যোগ করব। তারপরে শ্রেণীটা কী ছিল, 11 থেকে 15। তাহলে পরেরটা কী হবে আমাদের, 10.5 থেকে 15.5। পরেরটা কী ছিল, 16 থেকে 20। তাহলে কী হবে,
15.5 থেকে 20.5। যখন এই কাজটা তুমি করে নেবে তখন দেখো এর সাথে এর কিন্তু সামঞ্জস্য এসে গেল, তাই না, সমান এসে গেল। এইবার তুমি যে নিয়মে করতে সেম সেই নিয়ম, শুধু মাঝখান থেকে বাদ হয়ে গেল কোনটা, এইটা বাদ হয়ে যাবে যখন তুমি এটাকে করে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে কনফিউশনের প্রশ্ন, তার জন্য এই ধরনের প্রশ্ন তোমাদের বইতে কিন্তু রয়েছে। তোমরা কোষে দেখি 26.2-এও এরকম প্রশ্ন পাবে, দেখবে 12-র দাগে 13-র দাগে এই ধরনের প্রশ্ন আছে। আবার কোষে দেখি 26.1-এও দেখবে এই ধরনের প্রশ্ন তোমরা পাবে, সেখানেও দেখবে এরকম রয়েছে তোমার 12-র দাগে, তারপরে 11-র দাগে, এইখানে এই প্রশ্নগুলো রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে সলভ করবে। আমি তোমাদের যে রাশিবিজ্ঞানের যে চ্যাপ্টারটা ছিল সেটা পুরো একটা ভিডিওতে আমি তোমাদেরকে কমপ্লিট করলাম, কারণ তোমাদের সামনে মাধ্যমিক এসে গেছে, তাই তোমরা খুব ভালো করে এটাকে করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, যাতে তুমি উপকৃত হয়েছো তোমার বন্ধুরাও যাতে সেম উপকৃত হয়। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।